সবাইকে প্রণাম জানিয়ে আবার শুরু করছি এর পরের অংশ। এর আগের অংশে আমরা দেখেছিলাম যে একটি মৎস্য একটি মৎস্য সে যখন খুব ছোট ছিল তখন বৈবস্বত মুনি তার প্রাণ বাঁচিয়েছিলেন। সেই মৎস্যই খবর দিয়েছিল যে মহাপ্রলয় আসছে। হে মুনি, তুমি 7 জন সপ্ত ঋষিকে নিয়ে একটা বড় নৌকোয় এবং সমস্ত রকম শস্যের বীজ নিয়ে বড় নৌকোয় চড়ে বসো, সময় মতো আমি আসবো। তারপরে সেই মহাপ্রলয়ের মধ্যে যখন চতুর্দিকে শুধু জল, সেই মধ্যে সেই মৎস্য এসে সেই নৌকোটিকে নিয়ে বহু বহু বছর সেই নৌকো সমুদ্রে টেনে নিয়ে গিয়ে শেষে হিমালয়ের শৃঙ্গে গিয়ে সেই নৌকোটাকে টেনে নিয়ে যাচ্ছে। এবারে নিয়ে নিয়ে গিয়ে হিমালয়ের এই অনেক উত্তুঙ্গ শৃঙ্গ, যে শৃঙ্গ তখনও জলের উপরে আছে, সেইখানে নিয়ে নৌকোটাকে পৌঁছলেন। তো আমরা দেখেছি। আচ্ছা, এখানে একটা কথা বলার ছিল। এই ঘটনাগুলো ব্যাসদেব তারই রচিত মৎস্য পুরাণ থেকে তুলেছেন। এর আগের যে সংখ্যায় আমরা দেখেছিলাম মানুষের মৃত্যু কর্ম, এগুলো উনি তার ব্রহ্মপুরাণ গ্রন্থ থেকে তুলেছেন। আর এরপরে আমরা দেখব আবার উনি বিষ্ণু পুরাণ থেকে কিছু তুলেছেন। যাই হোক, যেটা বহু বহুদিন আগে আমরা বলেছি, এই যত পুরাণ গ্রন্থ, উপনিষদ, বেদ সব নথিত করেই ব্যাসদেব এই মহাভারতটা লিখেছিলেন। যাই হোক, আজকের কথায় আসি। আজকে আমরা কোথায় আছি? সেই মৎস্য এই জলের মধ্যে নৌকোটাকে টেনে নিয়ে সেই হিমালয়ের উত্তুঙ্গ শৃঙ্গের কাছে গিয়ে পৌঁছে এবারে সেই মৎস্য কি বলছে সেটা আজকে শুনি। অথাব্রবীৎ তদা মৎস্যস্তান ঋষি রোশন শনৈঃ। শনৈঃ মানে একটু মুচকি হেসে সেই মৎস্য স্তান ঋষি ঋষিদের বললেন, অথাব্রবীৎ বললেন, কি বললেন? একটু মুচকি হেসে কেন, সেটা একটু আমরা পরে শুনবো, পরে জানবো। সেই ঋষিদের বললেন, অস্মিন হিমবৎ শৃঙ্গে নাবন্ধিত মাচীরম। আর দেরি না করে এই হিমবত শৃঙ্গে এক্ষুনি তোমরা এই নৌকোটাকে বাঁধো। সাবদ্ধা তত্রে তৈস্তূর্ণম ঋষি ভরতর সভ। ভরতর সভ মানে হচ্ছে যুধিষ্ঠিরকে উল্লেখ করে মার্কণ্ড মুনি বলছেন, সাবদ্ধা তত্র তৈস্তূর্ণম ঋষি। ঋষিরাও মৎস্য যেরকম বলছেন সেই রকম কাজ করলেন। কি করলেন? নৌ মৎস্য শ্রুত্যা শৃঙ্গে হিমবতস্তদা। সেই হিমালয়ের উচ্চ শৃঙ্গ যেখানে তারা পৌঁছলেন, সেখানে তারা নৌকোটাকে শক্ত করে বাঁধলেন। কিসের সঙ্গে বাঁধলেন? ওই পাহাড়ের শৃঙ্গের কোনো পাহাড় পাথরের সঙ্গে বাঁধলেন। এখানে মার্কণ্ড মুনি একটা মন্তব্য করছেন, তচ্চ নৌবন্ধনং নাম শৃঙ্গম হিমবত পরম। বলছেন, সেই যে শৃঙ্গ যেখানে নৌকোটা বাঁধা হয়েছিল, সেই শৃঙ্গ নৌবন্ধন নামে খ্যাত। নৌবন্ধন নামে সেই শৃঙ্গ খ্যাত। সেখানে তো নৌকোটা বাঁধা হলো। এবারে অনেকেরই চিন্তা হতে পারে, আমারও এই চিন্তা হয়েছিল, নৌবন্ধন জায়গাটা অ্যাকচুয়ালি হিমালয়ের কোথায়? অনেক খোঁজাখুঁজি করে যেটা পাওয়া গেল, আপনারাও এটা পেতে পারেন। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, কাশ্মীরে
হরমুখ মাউন্টেন মানে হরমুখ শৃঙ্গ, কৌশরনাথ শৃঙ্গ, দাচানপোরা শৃঙ্গ ও লোলাভ শৃঙ্গ, এই চারটি শৃঙ্গেই কিন্তু নৌবন্ধন নামে কিছু কিছু জায়গা আছে। এখন তার নাম নৌকা বন্ধন, এখনো তার নাম নৌকা বন্ধন। এবং ওখানকার লোকাল লোকেরা এখনো, যদি কেউ টুরিস্টরা জিজ্ঞেস করে এটার নাম নৌবন্ধন কেন, এখনো তারা ওইটাই বলে যে এখানে কেউ কোনোদিন নৌকা বেঁধেছে। অর্থাৎ এবারে এই হরমুখ মাউন্টেন কৌশলনাগ এটা কত উপরে সেটা আন্দাজটা আপনাদের দেওয়ার জন্য আমি আপনাদের বলছি। হরমুখ শৃঙ্গ 15,413 ফুট উঁচু, যেখানে দার্জিলিং মাত্র 6,709 ফুট উঁচু। অর্থাৎ দার্জিলিং এরও 2.5 গুণ উঁচুতে হচ্ছে হরমুখ মাউন্টেন। আপনারা যারা সিকিমে গেছেন সেখানে সাঙ্গু লেক বলে একটা লেক আছে, যেখানে বছরের বেশিরভাগ সময়ই বরফ থাকে, সেটা হচ্ছে 12,313 ফুট। অর্থাৎ মৎস্য পুরাণ বলছে সেই যে গত প্রলয়, শেষ যে প্রলয় হয়েছিল, সেই মহা জলরাশি অত উঁচু পর্যন্ত উঠে গেছিল। তার মানে ভারতবর্ষের আর কোথাও কিছু ছিল না, সবই জলের তলায় ছিল। হিমালয়ের কয়েকটি শৃঙ্গ জলের উপরে ছিল। অবশ্য এটাও বলা উচিত যে আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞানের মধ্যে যদি আপনারা যান তাহলে এটাও জানবেন যে সেকালে কিন্তু হিমালয় এত উঁচু ছিল, আজকে যেরকম হরমুখ মাউন্টেনের উচ্চতা 15,000 ফুটের উপরে। আর এই ঘটনা যখন ঘটেছিল তখন হিমালয় তো ফোর্ড মাউন্টেন ক্রমাগত উচ্চ হচ্ছে, তখন হিমালয় এত উচ্চ ছিল না। যাই হোক, ওই হিমালয়ের শৃঙ্গগুলো এত উচ্চ না হলেও ওই কয়েকটা শৃঙ্গই জলের উপরে ছিল, আর বাকি পুরো ভারতবর্ষ জলের নিচে ছিল। নৌবন্ধন, এটা আমি আপনাদের তথ্যটা দিলাম এই জন্যে যে ব্যাসদেব যেটা বলেছেন যে এই শৃঙ্গ নৌবন্ধন নামে খ্যাত, এখনো কিন্তু আপনারা একটু সার্চ করলে দেখতে পাবেন কাশ্মীরে এই কয়েকটা জায়গার নাম হচ্ছে নৌকা বন্ধন। যাই হোক, সেই শৃঙ্গে গিয়ে তো নৌকো নিয়ে সমস্ত বীজ তার মধ্যে নিয়েছেন বৈবস্বত মুনি আর সপ্ত ঋষি, সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছবার পরে কি হলো, অথাব্রবিদ অনিমেষ তান ঋষি সহিত তদা। তখন সেই মৎস্য অনিমিষ, কারণ মৎস্যের নিমেষ পড়ে না, অথাব্রবিদ অনিমিষ স্তান ঋষি, সেই অনিমেষ মৎস্য ঋষিদের বললেন। কি বললেন? সেই জন্যই ওই মৎস্য একটু আগে একটু মুচকি হেসেছিল, হেসে বললেন, অহং প্রজাপতি ব্রহ্মা মত পরং না অধিগম্য। আমি প্রজাপতির ব্রহ্মা, মত পরং আমার পরে বা আমার পিছনে, না অধিগম্যতে আমার পরে আর কেউ কিছু নেই, মানে আমি শেষ। হ্যাঁ, বলছেন আমি হচ্ছি সেই প্রজাপতি ব্রহ্মা। নিজের পরিচয়টা দিলেন সেই মৎস্য অবতার। এবার বললেন, মৎস্য রূপেণ ইউয়ঞ্চ ময়াস্মান্মুক্ষিতা ভয়াৎ। তোমাদের এই মহাপ্রলয়ের ভয় থেকে আমি তোমাদের রক্ষা করলাম। আর তারপরে সেই মৎস্য বলছে, এবারে কি হবে, তোমাদের তো রক্ষা করে এখানে এনে পৌঁছে দিলাম, এবারে উনি বলছেন এরপরে তোমাদের কি করতে হবে। মনুরা চ প্রজা সর্বা সদেবাসুর মানুষা সৃষ্টব্যা সর্বলোকাস্য যচ্চিঙ্গম যচ্চ নেঙ্গতি। অর্থাৎ বলছেন এবারে স্বয়ং প্রজাপতি ব্রহ্মার যা নির্দেশ, যচ্চিঙ্গং যচ্চ নিঙ্গতি, তার যে নির্দেশ, তার যে নিয়ম, সেই অনুযায়ী এই যে বৈবস্বত মনু, তোমার কাজ হচ্ছে
চক্রোজা সর্বা সদেবাসুর মানুষা স্রষ্টব্যা। আবার এই দেবা দেব অসুর মানুষ প্রজা সমস্ত জীব জন্তু সমস্ত কিছু সর্বলোকাশ্ব এই ভূভুবস্ব এই তিন লোক আবার নতুন করে সৃষ্টি করা, এই হচ্ছে তোমার এখন কাজ। মহাপ্রলয় থেকে আমি স্বয়ং ব্রহ্মা তোমাদের বাঁচিয়ে এখানে এসে পৌঁছে দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে আমার নিয়ম নির্দেশ অনুযায়ী আবার নতুন করে সমস্ত কিছু সৃষ্টি করে। এই কথা বলল মৎস্য। বলে তারপরে কি হলো? মৎস্য তো চলে গেল। তারপরে সর্বা প্রজা মনু সাক্ষাৎ যথাগত ভরতর্ষ মানে হে রাজা। এরপরে সেই বৈবস্বত মনু আবার যথাযথ নিয়ম পূর্ণভাবে সমস্ত জগৎ নতুন করে সৃষ্টি করলেন। অর্থাৎ এইখানে ব্যাসদেব আমাদের কি জেনে জানালেন? সেই যে মহাপ্রলয় ঘটেছিল, সেই মহালবণাম্ব রাশি সমস্ত জগৎ জলের নিচে, সেখান থেকে ব্রহ্মা বৈবস্বত মনু এবং 7 জন ঋষিকে উদ্ধার করে যত রকম লতা গুল্ম বৃক্ষ শস্যের বীজ ওই নৌকোয় নিয়ে তাদের উদ্ধার করে যেখানে একটু মাটি আছে সেইখানে পৌঁছে দিলেন এবং বললেন, এবারে তোমরা আবার নতুন করে সৃষ্টি শুরু করো। এটা এই পুরো বিবরণটা এসেছে মৎস্য পুরাণ থেকে। এবারে এখানে এই ঘটনাটা শেষ। আমি একটু সময় এখানে হাতে রেখেছি এই জন্য, এই যে মৎস্য পুরাণের বর্ণনা, এটাকে একটু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাক। বিজ্ঞান কি বলে, বর্তমান বিজ্ঞান, সেটাই আপনাদের একটু বোঝাবার দেখাবার জন্য আমি এই সময়টা হাতে রেখেছি। এখানে আমি আপনাদের এই একটা লেখচিত্র দেখাচ্ছি। যারা আপনারা স্কুল কলেজে লেখচিত্র নিয়ে কাজ করছেন তাদের যে অসুবিধা হবে না, অন্যদের জন্য আমি একটু বলে দিই। এই লেখচিত্রে এই যে হরাইজন্টাল বা অনুভূমিক রেখাটা, এই রেখাটা বোঝাচ্ছে সময়। এই যে লাল রেখাটা, এটা হচ্ছে বর্তমান, আজকে। আর তার পিছনের দিকে এই জায়গাটা হচ্ছে 1 লক্ষ বছর আগে, এই জায়গাটা হচ্ছে 30 কোটি বছর আগে, এই জায়গাটা হচ্ছে 220 কোটি বছর আগে। এখন এটাও আপনারা জানেন, নিশ্চয়ই জেনে থাকবেন, যে এই সৌরমণ্ডল মানে বিজ্ঞানের ভাষায় পৃথিবী সূর্য, এই যে সৌরমণ্ডল বা এই যে ব্রহ্মাণ্ড, এই যে জ্যোতিষ্ক তারা, যেটা বিজ্ঞান বলে একটা বিগ ব্যাং থিওরি আছে বিজ্ঞানের ভাষায়, মানে মহাবিস্ফোরণ থিওরি। মহাবিস্ফোরণ, তো একটা মহাবিস্ফোরণ ঘটেছিল যার পরে এই সূর্য চন্দ্র নক্ষত্র সব সৃষ্টি হয়েছে। এই বিগ ব্যাং থিওরি শুরু হয়েছিল 450 কোটি বছর আগে, আনুমানিক 450 কোটি বছর আগে। আর আমাদের এই লেখচিত্র আমরা পাচ্ছি এই 220-250 কোটি বছর আগেও। আর তার আগে কোনো তত্ত্ব বা তথ্য বিজ্ঞানীরা পায়নি, কারণ পৃথিবী তো যখন সৃষ্টি হয়েছিল তখন ছিল আগুনের গোলা। তারপরে তো সেটা ধীরে ধীরে আগুনের তাপ কমতে 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 এককালে তাতে ভূমি সৃষ্টি হলো, মাটি সৃষ্টি হলো, তারপরে তাতে পরিমণ্ডল আবহমণ্ডল সৃষ্টি হলো, তারপরে জল সৃষ্টি হলো, এই করতে করতে 200 কোটি বছর পেরিয়ে গেছে। সুতরাং এই আজকে থেকে যে 250 কোটি বছর আগে, তার আগের কোনো তথ্য আর ভূতত্ত্ব বিজ্ঞানীরা পাননি। সেই জন্য আমাদের এই লেখচিত্রটা হচ্ছে বর্তমান থেকে 250 কোটি বছর আগে অবধি। আর এই যে ভার্টিক্যাল বা উল্লম্ব রেখাটা, এটা হচ্ছে তাপমাত্রা।
এই একদম নিচে এটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই তাপমাত্রাটা কার তাপমাত্রা? এটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা। আজকের দিনে পৃথিবীর বার্ষিক গড় আপনারা আপনারা বিজ্ঞানের বই বার করে দেখতে পারবেন। আজকের দিনে পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা এই 15 ডিগ্রির কাছাকাছি। তা 15 ডিগ্রি কিন্তু খুব ঠান্ডা। আমাদের কলকাতায় একদম শীতকালে 2-4টে দিন যে খুব ঠান্ডা পড়ে 15 ডিগ্রির কাছাকাছি হয়। তা এটা এই জন্য পৃথিবীর বেশিরভাগ অংশটাই কিন্তু ঠান্ডা। শুধু এই মৌসুমী অঞ্চল মানে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মাঝখানে বিষুব রেখার উপরে যে অঞ্চলটা, যেখানে ভারতবর্ষ, আফ্রিকা, এইসব অঞ্চল, ব্রাজিল, এইসব অঞ্চলগুলো হচ্ছে উষ্ণ অঞ্চল। বাকি পৃথিবীটা ঠান্ডা। তা আজকে হচ্ছে, যেটা বললাম, আজকের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি। আর এই লেখচিত্রতে এটা 26 ডিগ্রি অব্দি দেখানো হয়েছে। কারণ ভূতত্ত্ববিদরা দেখেছেন এই গড় তাপমাত্রা 25-26-এর উপরে কখনো যায়নি। এবারে আবার যদি অঙ্ক মেলান তাহলে দেখবেন পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমাদের এই ভারতবর্ষে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু তাপমাত্রা হবে 70-80 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে জল ফুটতে শুরু করে। আমাদের পুকুরের জল, নদীর জল এমনি দিনের বেলা ফুটবে। আর ওই রকম তাপমাত্রায় যে অবশ্যই কোন রকম জলীয় প্রাণী বাঁচবে না, কোন রকম গাছপালা বাঁচবে না, এবং আমরাও মানুষেরাও বাঁচবো না। আর এই যে নীল রেখাটা আপনাদের দেখাচ্ছি, এই যে রেখাটা, এটা হচ্ছে গত 250 কোটি বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কিভাবে পরিবর্তন হয়েছে। এটা আপনারা যে কোনো কলেজ লেভেলের জিওলজির বা ভূগোলের বইতে এইটা আপনারা, এই রেখাটা আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা এখানে, এবং এই যে গ্রাফটা, এটাকে বলে তুষার যুগ এবং উষ্ণ যুগ এর গ্রাফ বাংলায়। ইংরেজিতে বলে আইস এজ অ্যান্ড ওয়ার্ম এজ। এবারে এই রেখাটাকে একটুখানি বিশ্লেষণ করা যাবে। যে বিশ্লেষণটা আমি আপনাদের জন্য করতে চাইছি, এই মৎস্য পুরাণে যে বর্ণনা আছে তার সঙ্গে কতটা মিল আছে সেটা দেখার জন্য। এবারে দেখুন, এই যে পৃথিবীর তাপমাত্রা শেষবারের মতো সবার নিচে এসেছিল এই 12-13 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা এসেছিল 1 লক্ষ বছর আগে। আজকে থেকে 1 লক্ষ বছর আগে। এবং আজকে সেই তাপমাত্রা বেড়ে 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 14-15 হয়েছে। আর এটা বুঝতে হবে যে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তেও কিন্তু 1 লক্ষ বছর লাগে, বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমতেও 1 লক্ষ বছর লাগে। সুতরাং সময়ের পরিমাপের আন্দাজটা মাথায় একটু অন্যভাবে নিতে হবে, যে এটা ঘন্টা বা মিনিটের ব্যাপার নয়, এটা লক্ষ কোটি বছরের ব্যাপার। তা দেখা যাচ্ছে যে 1 লক্ষ বছর আগে পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে নিচে ছিল। তার আগে এটা এরকম বেড়ে 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 এই জায়গায় এসে এর তাপমাত্রা অনেক বেড়ে গিয়ে প্রায় 22-23 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিল। এবং এই পুরো অঞ্চলটা এখান থেকে এই অবধি এটা ছিল উষ্ণ যুগ। উষ্ণ যুগ। এবং তারপরে তারও আগে আরো কম করে এই রকম জায়গায় এটা আবার তাপমাত্রা কম হয়েছিল 15 ডিগ্রির কাছাকাছি। তারপরে তার আগে আরো গরম ছিল। তারপরে আবার তার আগে কমে 30 কোটি বছর আগে এর তাপমাত্রা প্রায় 10 ডিগ্রিতে এসে গেছিল। তার আগে আবার গরম ছিল।
প্রায় 45 কোটি বছর আগে এটা আবার প্রায় 10 ডিগ্রিতে এসে গেছিল। তারও আগে এটা আবার গরম ছিল, এবং প্রায় 75 কোটি বছর আগে এটা 10 ডিগ্রিতে এসেছিল। তার আগে প্রায় 220 কোটি বছর আগে এটা আবার 10 ডিগ্রিতে এসেছিল। অর্থাৎ দেখা যাচ্ছে এই পৃথিবীর তাপমাত্রা এই লক্ষ কোটি বছরের হিসেবে একটা চক্রাকারে কমছে এবং বাড়ছে, কমছে এবং বাড়ছে। এই যে আজকাল আপনারা খবরের কাগজ টিভিতে মাঝে মাঝেই শুনবেন যে উষ্ণায়ন হচ্ছে, উষ্ণায়ন হচ্ছে, পরিবেশ দূষণের জন্য পৃথিবী গরম হচ্ছে। এটা হবে, এই ঘটনা পৃথিবীর জন্ম থেকেই হয়ে এসছে। শুধু একটাই অসুবিধে, বিজ্ঞান এই ঘটনার কোনো ব্যাখ্যা এখনো দিতে পারেনি, কোনো বিজ্ঞান গ্রাহ্য ব্যাখ্যা যে এটা কেন হয়, এরকম কোনো ব্যাখ্যা এখনো বিজ্ঞান দিতে পারেনি। এবারে এই উষ্ণ আর শীতল যুগ, এতে প্রকৃতির পরিবর্তন কিভাবে হয়, কিভাবে হয়? এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা দেখুন, অর্থাৎ এটা হচ্ছে 16 কোটি বছর আগে, আর এটা শেষ হচ্ছে 6.5 কোটি বছর আগে। অর্থাৎ মাঝখানে 9.5 কোটি বছর। এই 9.5 কোটি বছর পৃথিবী এত গরম ছিল যে পৃথিবীর যেখানে যত বরফ, মেরু প্রদেশের বরফ, পাহাড়ের পর্বতের বরফ, সমস্ত গলে জল হয়ে চলে গেছিল। তার ফলে কি হলো? এত বরফ সমুদ্র চলে গেলে, আবার আপনারা বিজ্ঞানের বই খুলে দেখুন, এত বরফ সমুদ্র চলে গেলে সমুদ্রের জলের তল এত উপরে উঠে যাবে যে উদাহরণস্বরূপ ভারতবর্ষের এই দু একটা শহর, ব্যাঙ্গালোর, দিল্লি, এরকম দু একটা শহর যার উচ্চতা, বা শ্রীনগর, কাশ্মীর, যাদের উচ্চতা অনেক উপরে, এইরকম দু একটা জায়গা ছাড়া পুরো ভারতবর্ষের জলের তলায় চলে যায়। আর সারা পৃথিবী চিন্তা করলে, সারা পৃথিবীতে হয়তো 20, 25, 50টা জায়গা জলের জলের উপরে থাকবে, বাকি সব জলের নিচে চলে যাবে। আর জলের নিচে চলে গেলে কি হলো? এই অঞ্চলটায়, অর্থাৎ এই যে গত 9.5 কোটি বছরের মহাপ্রলয়, যেটাকে বলা হয় গত একার্ণক, একার্ণক মানে এক সমুদ্র, সারা পৃথিবী এক সমুদ্রের তলায়, এই সময় বিজ্ঞানীদের মতে 76% প্রাণী বিলুপ্ত হয়ে গেছিল। 76% মানে 4/3 ভাগ। চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে তার 4/3 ভাগ বিলুপ্ত হয়ে গেছিল। এই হচ্ছে মহাপ্রলয়, যে মহাপ্রলয়ের বর্ণনা একটু আগে আপনারা এই মৎস্য পুরাণে শুনলেন। এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ঘটনা। শুধু একটা তফাৎ আছে, বিজ্ঞান এর কারণ এখনো দিতে পারেনি, কিন্তু উপনিষদ বা পুরাণ এর কারণ হিসেবে বলছে যে পৃথিবী যখন পাপে মগ্ন হয়ে যায় তখন এই মহাপ্রলয়টা ঘটে। যেরকম আপনারা গীতায় পড়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন এই ধর্ম উপরে গ্লানি এবং কালিমা লিপ্ত হবে, তখন তখন তদাত্মানং সৃজম, তখন তখন আমি আমাকে সৃষ্টি করেন। যাই হোক, সেটা অন্য বিষয়, সে বিষয়ে এখন আসবো না। উপনিষদ বা আমাদের পুরাণ বলছে মানুষের পাপের ফলেই এটা হয়। তা আজকের দিনে আপনারা যদি টিভি, খবরের কাগজ দেখেন, অনেকে বলে যে এই যে পরিবেশ দূষণ হচ্ছে এর ফলে পৃথিবী গরম হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটা কথা, আজকে থেকে 45 কোটি বছর আগে তো কোনো পরিবেশ দূষণ ছিল না, তখনও তো এই ঘটনাই ঘটেছিল। সুতরাং আমার ব্যক্তিগত মতে এটার সঙ্গে পরিবেশ দূষণের সরাসরি সম্পর্ক নেই, অন্য কোনো ঘটনা, এবং এটা গত পৃথিবীর জন্ম থেকে এটা ঘটছে।
তো দেখা যাচ্ছে এই যে 9.5 কোটি বছর, এই 9.5 কোটি বছর পৃথিবী ছিল জলের তলে। তারপরে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো। ঠান্ডা হতে হতে যখন বেশ ঠান্ডা হলো, এই সময় আবার সৃষ্টি হলো, আবার নতুন করে প্রাণী জন্মায়। মানে যখন ধরে নেওয়া হয়, যখন পৃথিবীর তাপমাত্রা এই 20 গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, ওই সময়টাতেই প্রাণীর সৃষ্টি হয় এবং প্রাণী বেঁচে থাকতে পারে। গড় তাপমাত্রা 20 ডিগ্রি মানে কোথাও 50 ডিগ্রি, আর কোথাও বা 0 ডিগ্রি, গড় 20 ডিগ্রি। এবারে দেখুন, এই সৃষ্টি হয়েছিল আজকে থেকে 1 লক্ষ বছর আগে। আর একবার হয়েছিল এখানে, যেটা আজকে থেকে প্রায় 20 কোটি, 17-18 কোটি বছর আগে। আর একবার হয়েছিল এখানে, যেটা আজকে থেকে 30 কোটি বছর আগে। আর একবার হয়েছিল এখানে, যেটা আজকে থেকে 45 কোটি বছর আগে। আর হয়েছিল একদম শুরুতে 75 কোটি থেকে একদম গোড়ার দিকে, এই সময় সৃষ্টি হয়েছিল। এবারে এই ছবিটার দিকে যদি ভালো করে দেখেন, দেখবেন যে এই পৃথিবীর যে চক্রটা চলছে, এই চক্রে কিন্তু সৃষ্টির সময়টা অনেক কম, তাই না? এই সবুজ সময়টা অনেক কম, কিন্তু নীল সময়টাই অনেক বেশি। অর্থাৎ এই মহাকালে বেশিরভাগ সময়টাই হচ্ছে মহাপ্রলয়। মাঝখানে মাঝখানে একটু একটু সময়ের জন্য যখন পৃথিবীর ঠান্ডা হয়, তখন সৃষ্টি হয়। এই একটু সময় অবশ্য মানুষের হিসেবে আহ যথেষ্ট বেশি সময়। যেরকম আমরা যদি বর্তমানে এইটা দেখি, সৃষ্টিটা দেখি, এটা যে চলছে প্রায় গত 1-1.5 কোটি বছর ধরে। এই 1-1.5 কোটি বছর ধরে এই সৃষ্টি চলছে, হয়তো আরো 1 কোটি বছর ধরে এই সৃষ্টি থাকবে, তারপরে পৃথিবী আবার গরম হবে, আবার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে আপনার তুষার যুগ আর উষ্ণ যুগের বর্তমান বিজ্ঞানের ব্যাখ্যা। বিজ্ঞান শুধু ব্যাখ্যা বলবো না, বিজ্ঞান শুধু ঘটনাটা আপনাকে বলতে পারছে যে এই ঘটেছে এবং এই ঘটে। কিন্তু কেন এটা ঘটে, এটা বিজ্ঞান এখনো বলতে পারছে না। যেটা আমাদের পুরাণ বলছে, যে পাপের ফলেই ঘটে। আর একটা কথা মনে রাখতে হবে, এই যে এক আর্ণব, এক সমুদ্রে সমস্ত পৃথিবী ডুবে যাওয়া, এটা কিন্তু শুধু সনাতন ধর্মে নয়, অন্য ধর্মের মধ্যেও, অন্য ধর্মের পুরাণ গ্রন্থেও কিন্তু এটা আছে। আপনারা নিশ্চয়ই গল্পে পড়েছেন যে বাইবেলে এটা আছে, খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, যে এক সময় সমস্ত পৃথিবী জলে ডুবে গেছিল। তখন নোয়া নামে একজন খ্রিস্ট সন্ন্যাসী, তিনি একটা বিশাল বড় নৌকোয় করে সমস্ত প্রাণীর, একটি করে স্ত্রী এবং একটি করে পুরুষ, এই নৌকোয় তুলে এবং সমস্ত শস্য খাদ্য নিয়ে সেই নৌকোয় বহু বহু সহস্র বছর ভেসে বেরিয়েছিলেন। তারপরে আবার যখন পৃথিবীর মাটি দেখা গেল, তখন উনি তাদের সবাইকে সেখানে নামিয়ে দিলেন। এটা আছে, খ্রিস্ট ধর্মের মধ্যে আছে। আমি যতদূর জানি, আমি ভুল বললে মাফ করবেন, যে ইসলাম ধর্মেও কেয়ামত বলে একটা শব্দ আছে। সে শব্দটার মানে হচ্ছে সৃষ্টি ধ্বংস হওয়া। অর্থাৎ সৃষ্টি ধ্বংস এবং সৃষ্টির সৃষ্টি, এটা কিন্তু সবার মধ্যেই আছে। এখানে আর একটা কথা বলি, যে আপনাদের আমি অনেকদিন আগে একটা সংখ্যায় বলেছিলাম, ভারতবর্ষ তো আজকে যেখানে সেখানে শুরুতে ছিল না। আজকে থেকে 18 বা 20 কোটি বছর আগে গন্ডোয়ানা বা প্যাঞ্জিয়া ল্যান্ড থেকে, যেখানে প্যাঞ্জিয়া ল্যান্ড মানে যেখানে সমস্ত মহাদেশগুলো একসঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে সব মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভারতবর্ষও বিচ্ছিন্ন হয়ে যায়। এবং
বিজ্ঞানের মতে, জিওলজিস্টদের মতে ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়েছিল আজকে থেকে অলমোস্ট 18 বা 20 কোটি বছর আগে। তারপরে বহু কোটি বছর ভারতবর্ষ কিন্তু সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ ছিল। যখন ভারতবর্ষকে, সেই অবস্থাকে আমাদের পুরাণে বলে জম্বুদ্বীপ। সেই দ্বীপ সমুদ্রে ভাসতে 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 প্রথমে পূব দিকে, তারপরে উত্তর পূর্ব দিকে গিয়ে এশিয়া মহাদেশে ধাক্কা দিল। এশিয়া মহাদেশে ধাক্কা দিয়ে সেই ধাক্কার আঘাতে হিমালয় পর্বত সৃষ্টি হলো। এটা আপনারা সবাই ভূগোল বইতে পড়েছেন। এবং হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন, আনুমানিক 5 কোটি বছর আগে। এখানে ভারতবর্ষের ভূমিটা ছিল কিন্তু বহু কোটি বছর আগে। 20 কোটি বছর আগে ভারতবর্ষ প্যাঞ্জিয়া থেকে আলাদা হয়েছে। কিন্তু হিমালয় তৈরি হতে শুরু হয়েছে আজকের থেকে 5 কোটি বছর আগে। এবং তারপরে হিমালয়ের শৃঙ্গ হলো, পাহাড় হলো, বরফ হলো, গঙ্গা নদী হলো, সিন্ধু নদী হলো, ব্রহ্মপুত্র। এই যে হিমালয় থেকে যে নদীগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো অবশ্যই হিমালয় হওয়ার আগে হয়নি, হিমালয় হওয়ার পরেই হয়েছে। এই হলো এই মৎস্য পুরাণের ঘটনার বৈজ্ঞানিক তথ্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলবো না, বৈজ্ঞানিক তথ্য। আর একটা কথা বাকি রয়ে গেল, এই মৎস্য পুরাণ বা মৎস্য অবতার কথাটা কোত্থেকে এলো, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে। এই যে আমাদের বিষ্ণুর দ্বাদশ অবতার বা 10 অবতার, এর কিন্তু একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। সেটা অনেক দীর্ঘ আলোচনা, এখানে সে আলোচনা করার সময় যে সত্যিই নেই। আমাদের এই অবতারদের মধ্যে প্রথম অবতার কিন্তু মৎস্য অবতার। আর আপনারা যে কোনো জীববিজ্ঞানের স্কুল বা কলেজের বই খুলে দেখবেন, এই পৃথিবীতে যখন প্রাণী সৃষ্টি হয়েছিল, প্রথম তো প্রাণী হয়েছিল জলজ প্রাণী। এবং জলজ প্রাণীদের মধ্যে প্রথমে ছিল জেলিফিশ, কৃমি, কেঁচো ইত্যাদি, যাদের কোনো হাড়গোড় নেই। কিন্তু প্রথম যে মেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, সে হচ্ছে মৎস্য বা মাছ। এবং আমি আপনাদের জন্য এখানে একটা ছবি জোগাড় করে এনেছি। এই হচ্ছে বিজ্ঞানীদের মধ্যে সেই মাছ। এই মাছটা অনেকটা শিং মাছের মতো দেখতে, কিন্তু মাথাটা খুব ছোট। এটা হচ্ছে মাথা। এর একটা মেরুদণ্ড বা হাড় ছিল মাথা থেকে লেজ অবধি। এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম মেরুদণ্ডী প্রাণী। এবং এই প্রাণীটার উদ্ভব হয়েছিল আজকে থেকে প্রায় 53 কোটি, এই যে মৎস্যের উদ্ভব 53 কোটি বছর আগে। 53 কোটি বছর আগে মৎস্যের উদ্ভব হয়েছিল, প্রথম মেরুদণ্ডী প্রাণী। তাই কার্যকারণ সম্পর্ক আমি জানি না। তাই বিষ্ণু পুরাণের প্রথম অবতার কিন্তু মৎস্য অবতার। আজকে আমরা এই আলোচনাটা এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা আসব, আমি দেখে নিয়েছি এর পরের যে অংশটা, সে অংশটা ব্যাসদেব নিয়েছেন বিষ্ণু পুরাণ থেকে। সেখানে যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি যুগ, তারপরে কল্প শেষ, তারপরে প্রলয়, এর সময়ের মাপটা কি? কত বছর ধরে কলিযুগ? আমরা অনেকেই মাঝে মাঝে ভাবি না যে কবে এই কলিযুগ শেষ হবে, এ কি সামনের বছর শেষ হবে? তা যাই হোক, এই সব প্রশ্নের উত্তর এই খণ্ডে পাওয়া যাবে, যেটা আপনারাও বিষ্ণু পুরাণ পেয়ে যাবেন। বিষ্ণু পুরাণ পড়লে আপনারাও জানতে পারবেন। এখানে অবশ্য আমি একটা দুঃখের কথা বলি, যে বাংলা ভাষায়, আমার জানি না আমি ভুল বলছি কিনা, বাংলা ভাষায় কিন্তু শাস্ত্র চর্চার খুব অভাব। যার ফলে আমাদের যে প্রধান 18টি পুরাণ ব্যাসদেব সংকলন করেছিলেন,
এবং আরো অনেক উপপুরাণ যেটা ব্যাসদেবের শিষ্যরা সংকলন করেছিলেন, এর সবই কিন্তু হিন্দিতে পাওয়া যায়, মারাঠি ভাষায় পাওয়া যায়, অন্য সব ভাষায় পাওয়া যায়, কিন্তু বাংলায় শুধু দুটো পুরাণ বই কিনতে পাওয়া যায়। বাংলায় শুধু ওই শিব পুরাণ, মৎস্য পুরাণ আর বোধহয় ব্রহ্ম পুরাণটা পাওয়া যায়। সুতরাং মৎস্য পুরাণ বইটা, সরি, এই বিষ্ণু পুরাণ বইটা আপনারা বাংলায় পাবেন, এটা পড়ে দেখতে পারবেন। তাহলে সেখানে এই বিশ্বের সৃষ্টি এবং যুগের মহাকালের যে সময়ের বর্ণনা, এইটা বিষ্ণু পুরাণে পাবেন। পরের দিন আমরা সেই বিষ্ণু পুরাণের বর্ণনা ব্যাসদেব যে একটু একটু তুলে দিয়েছেন, আমি আবার তার থেকে আরো অল্প একটু একটু তুলে আপনাদের শোনাবার চেষ্টা করবে পরের দিন।